তো আজকে আমি আবার পেন ড্রাইভটা নিয়ে আসতে ভুলে গেছি। তো আজকে আমরা ন্যাপবারটা যেহেতু আমার কাছে নাই, সমস্যা নেই, আমরা জাস্ট এই হিরো সেকশনটা ডিজাইন করব আজকে। আপনারা যেই জায়গা থেকে ন্যাপবার ডিজাইন করছেন এরপরে শুধুমাত্র আমরা সেকশনগুলো যেভাবে অ্যাড করছি ওই সেকশনে আজকের কাজগুলো ডিজাইন করলেই হবে। তো আমি আগে এই জায়গা থেকে এই ইমেজগুলা এক্সট্রাক্ট করে নেই, যেহেতু আমার ফোল্ডার। আচ্ছা, লাস্ট আমার দরকার আজকে হচ্ছে হলো এখান থেকে এই হিরো সেকশনের এই ইমেজটা। তো আমি এখান থেকে এক্সপোর্ট করে নিই পিএনজি। আর হচ্ছে আমার এই জায়গা থেকে ওকে। তো আমার ফোল্ডার এক্সপোর্ট করা হয়েছে, ডাউনলোডে নামছে। পেপার পিএনজি কাট দিস পিসি। তো এখানে প্রজেক্ট প্রজেক্ট রিসোর্স ESIORC। আচ্ছা, আপনি বলছিলেন আপনার কি জানি প্রবলেম আছে। আচ্ছা, ওটা শেষে শেষে দেখেন তাহলে। তো আগে আমরা হচ্ছে হলো ফোল্ডারটা ক্রিয়েট করে নিতেছি অ্যান্ড রিসোর্সগুলো কালেক্ট করে নিতেছি এখান থেকে। মাস্টার কার্ড কপি দিস। পেপাল মাস্টার কার্ড আর নেক্সট আরেকটা আর দুইটা হচ্ছে মাস্টার কার্ড তো নিলাম, ভিসা পেস্ট, আর আরেকটা হচ্ছে আমাদের হিরো সেকশনের ইমেজ। অ্যান্ড এইখানে আমার দুইটা ফাইল ক্রিয়েট করতে। আচ্ছা, এটা এইখান থেকে ক্রিয়েট না করি। প্রজেক্ট আচ্ছা 40 তো এখন আমার একটা index ডট এইচটিএমএল আর স্টাইল ডট সিএসএস দরকার। index ডট এইচটিএমএল and style dot css। আচ্ছা, সে আর একটা আমার হচ্ছে দরকার গুগল ফন্ট। get font, get embedded code, import to see
সেই জায়গা থেকে ফন্ট ফ্যামিলি Ctrl+C। তো প্রথমে স্টাইলের মধ্যে আমরা আগে আমাদের পপিন্সের কোডটা ইম্পোর্টের এটা পেস্ট করলাম, দেন এখান থেকে আমাদের রুট কল করতে হবে, অ্যান্ড এখানে আমরা বলতেছি যে রুটের জন্য মার্জিন 0, প্যাডিং 0, আর ফন্ট ফ্যামিলি আচ্ছা ফন্ট ফ্যামিলি জি বলেন। আচ্ছা আচ্ছা পপিন্স আনলাম, বাট জোসেফিনের কোড আসলো কেন? এটা কি পপিন্স? আচ্ছা দেখি আমরা আউটপুট দেখি তাহলে বুঝবো। আচ্ছা HTML এর মধ্যে আমরা HTML5 এই জায়গায় লিঙ্ক CSS লিঙ্ক করব, লিঙ্ক style.css, আর কন্টেইনারের জন্য আমরা div.container নিব, একটা কন্টেইনার। এটার মধ্যে আজকে আমরা যেহেতু ডিজাইন করব হচ্ছে হিরো সেকশন, তো div.hero সেকশন। আচ্ছা আমরা এই জায়গায় কিছু লিখে lorem5 দেখি, আচ্ছা তো আমাদের কাজ করতেছে। ওকে, তো আমরা তাহলে এই সেকশনটুকু আমরা হচ্ছে হলো আজকে একটু কালো করে রাখবো, কারণ এটা তো অলরেডি আমরা ডিজাইন করে ফেলাইছি, যেহেতু আমাদের স্পেসটুকু রাখা দরকার, এই কারণে আমরা হচ্ছে হলো স্পেসটুকু রাখবো। আপনারা সেম টু সেম ডিজাইনগুলো আগে বুঝবেন, তারপরে কোন কোডটুকু আপনি কপি করলে বা কোন কোডটুকু লিখলে আপনি হচ্ছে হলো এই ডিজাইনটা করবেন, এটা আপনারা ডিসাইড করবেন। আর নেক্সট ক্লাসে দুইটা একসাথে আপনারা করে নিয়ে আসবেন, হোমওয়ার্কটা আগেই বলে দিলাম। তো এইখান থেকে হচ্ছে হলো আমার হিরো সেকশনের কাজ শুরু, বাট আমার এর আগে হচ্ছে হলো ন্যাপ বারের জন্য স্পেস রাখতে হবে যেহেতু, তো আমি ন্যাপ সেকশন ডট এটা হচ্ছে হলো ফার্স্টে আমি ন্যাপ সেকশন জি আচ্ছা সমস্যা থাকলে এমনিতে প্রবলেম নেই, যেতে পারেন যদি ইমার্জেন্সি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি তো ভিডিও তো দিয়েই দিব, আপনি ওই জায়গা থেকে রেকর্ডগুলো দেখা এরপরে। হ্যাঁ সিমিলারই তো, HTML CSS এর আর তো চেঞ্জের কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তো এটা ন্যাপ সেকশন, আমরা এই জায়গায় বলে দিই ন্যাপ সেকশন, আর আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে হিরো সেকশন। তো এইখান থেকে আমি এটার ক্লাস দিই ফার্স্টে, হিরো সেকশন। আচ্ছা আপনি যেই কাজটা করতেছেন বারবার, আপনি ডেইলি যে ভুলটা করতেছেন, আপনি আপনার মতো HTML লিখতেছেন, বুঝতেছেন, বুঝে বুঝে লিখতেছেন, কিন্তু CSS এর সময় আপনি ভিডিও দেখে দেখে যখন লেখেন তখন আপনি হচ্ছে হলো আমি যেই সিলেক্টরগুলো ব্যবহার করি CSS ফাইলে, আপনি সেম সিলেক্টর ফাইলগুলো ব্যবহার করেন। আপনার আগে বুঝতে হবে যে আপনি কী জন্য এই CSS ফাইলগুলো বা কোডটা লিখতেছেন, তারপরে হচ্ছে আপনি করবেন। এখন আপনি যদি না বোঝেন সেই ক্ষেত্রে আপনি জাস্ট আমারটা যদি দেখে দেখে কপি করেন তাহলে তো আপনি আউটপুট পাবেন না।
যেরকম আপনার প্রত্যেক দিন যে ভুলগুলো হইতেছে। তো আপনার একটু মানে আগে আপনার দেখবেন ভিডিও, দেখে আগে সেম টু সেম আমার মতন করেন আপনি, তারপরে এইটারে হচ্ছে হলো কাস্টমাইজ করে দেখেন যে আপনি কোন লাইনটা চেঞ্জ করলে কি হইতেছে, তারপরে যা হচ্ছে হলো আপনি আবার নতুন করে নিজের একটা প্রজেক্ট রেডি করেন। একটু সময় দেন, বা হচ্ছে হলো একটু যদি বেশি ধরেন নর্মালি 1-1.5 ঘন্টাতে আপনি হচ্ছে হলো আমারটা দেখে দেখে করতে পারতেছেন। আপনি যদি আর আধা ঘন্টা বাড়ায় দেন তাহলে হচ্ছে হলো আপনি নিজের মতো একটা প্রজেক্ট করতে পারেন। তো এখানে আমি এটার আগে হচ্ছে হলো সিএসএস ফাইলটার আগে সুন্দর মানে নর্মাল আমাদের যে বডি ট্যাগ অ্যান্ড কন্টেইনার সেকশনের কাজগুলা এগুলা কমপ্লিট করি। বডি %, mean height 100 LVH, এরপরে আমাদের এখানে with 100% mean height 100% BG, background color black, display legs, align items, center, justify content, আচ্ছা justify content, center, এটা হচ্ছে আমরা align item হচ্ছে হলো start সেট করি, অ্যান্ড এরপরে হচ্ছে হলো আমার মেন কন্টেইনার, তো এখানে আমার কন্টেইনারের জন্য আমরা উইথ একটু কম নিয়েছিলাম, উইথ আমরা 95% হাইট, mean height 100 LVH, এরপরে আচ্ছা আমরা দেখি আমাদের আউটপুটটা, আচ্ছা এখনো কিছু হয়নি। তো আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, বিজিসি হ্যাঁ আর একটু বাড়ানোর দরকার, তো আমরা এই জায়গায় 93 করি। ওকে 93%, ওকে। আর ডিসপ্লে ফ্লেক্স, align items, center, justify content, start, FD flex direction column, and হ্যাঁ এইখানে আমাদের কাজ শেষ, ফ্লেক্স ডিরেকশন কলাম। এখন হচ্ছে হলো আমরা ন্যাব সেকশনের যেই সেকশনটুকু ওইটুকু আমরা হচ্ছে হলো কালো করে দিই, তো ন্যাব বা ন্যাব ডিজাইন ন্যাব সেকশন, এই জায়গায় আমরা বলতেছি হাইট 100 px সেট করি, 100 px with width with 90%, আচ্ছা উইথ আমরা 100% দিই, 100%, অ্যান্ড এখানে বিজি সেট করি, ব্যাকগ্রাউন্ড কালার একটু ডিফারেন্ট কালার, ওকে।
তো এটা ধরেন আমাদের ন্যাপ বার। এখন আপনারা ন্যাপ বারের নিচে হচ্ছে একটা ধরেন যে দাগ দিতে চাইতেছেন, মানে দাগ বলতে আন্ডারলাইন দিতে চাইতেছেন। তো সেই ক্ষেত্রে আমরা দুইভাবে আন্ডারলাইন দিতে পারি। একটা হচ্ছে হলো আপনি যদি ধরেন ন্যাপ সেকশনের বর্ডার বটম প্রপার্টি ইউজ করেন, যেমন আমার এই ন্যাপ সেকশন টোটাল, এটার যদি আমি বর্ডার বটম দিই, বর্ডার বটম, হ্যাঁ, এরপর এটারে যদি আমি সেট করি অন পিএক্স সলিড বিএলএ ব্ল্যাক, এইভাবে একটা দিতে পারি আমি, তাহলে আমার এরকম পুরো একটা আন্ডারলাইন আসবে। কিন্তু এটার প্রবলেম যেটা হচ্ছে যে আপনি যতটুকু আপনার ন্যাপবারের উইথ সেট করবেন, এই দাগটা শুধুমাত্র এতটুকু এরিয়াতেই দেখা যাবে। যদি আমি এখানে আমার হচ্ছে এই উইথটা, এখন আমি যদি এইখানে আমার এই ন্যাপবারের উইথটা যদি হচ্ছে হলো 100% থেকে কমায় 94 বা 95% নিয়ে আসি, তাহলে আমার এই যে বর্ডারের যে এটা আন্ডারলাইনটা বা হচ্ছে হলো বর্ডার বটম যেটা আমি সেট করছি, এটা কিন্তু ওই যে 90%-এ চলে আসতেছে। তার মানে আমি আমার ইচ্ছা মতো এটা কন্ট্রোল করতে পারতেছি না, এটার জন্য আমার ন্যাব সেকশনের উপরে ডিপেন্ডেন্ট হইতে হইতেছে। এই কারণে আমরা হচ্ছে আরেকটা সেকশন নেই, স্প্যান একটা অথবা হচ্ছে হলো যে কোনো ডিউ নিতে পারি। তো নর্মালি আমরা স্প্যান নিয়েই করি। তো এখানে আমরা হচ্ছে ন্যাপ সেকশনের পরে, হ্যাঁ, ন্যাপ সেকশনের পরে আমরা হচ্ছে হলো আন্ডারলাইনের জন্য একটা নিই, কি বলে এটারে, আন্ডারলাইন আন্ডারলাইন তো স্প্যান ইউজ করতে পারি। তো এই জায়গায় একটা ব্ল্যাঙ্ক স্প্যান থাকবে, এটার ক্লাস দিব আমরা ন্যাপ আন্ডারলাইন, ন্যাপ আন্ডারলাইন, দেন এটারে এখানে আমরা হচ্ছে হলো, তখন আমাদের এই ন্যাপ বর্ডার বটমটা লাগবে না। তো এখানে ন্যাপ আন্ডারলাইন, এটারে আমরা একটা হাইট দিব, হাইট দিলাম 3px উইথ উইথ সেট করলাম আমরা। এখন আমরা আমাদের পছন্দ ইচ্ছা মতো উইথ দিতে পারি, আমাদের 60% যদি মনে হয় সেটাও দিতে পারি। এখন এইখানেও আমরা দুইভাবে দিতে পারি, আপনি চাইলে বর্ডার টপ বর্ডার বটম ইউজ করতে পারেন, অথবা সরাসরি এইটার ব্যাকগ্রাউন্ড কালারও ইউজ করতে পারেন। এটাতে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, সেই ক্ষেত্রে এইটাও আমার হচ্ছে বর্ডারে আন্ডারলাইনের কাজ করবে। এখন আমি এটার ধরেন যেভাবে হচ্ছে হলো যদি, হ্যাঁ, এখন এটার উইথ যদি আমি 60% 50% যেভাবে দিই, আমার ন্যাপবারের জায়গায় আছে, এইটা আমি ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারতেছি। এখন আমার এখানে যদি একটা ধরেন স্পেসের দরকার হয়, তাহলে আমি হচ্ছে হলো এইভাবে করতে পারি যে আমার তখন আর ওই মার্জিন বটম ইউজ করতে হবে না, আমি এইখানে এটার হাইট বাড়াইতে পারবো, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এইখানে আবার বর্ডার বটম ইউজ করতে হবে। যেমন আমি যদি এখানে বর্ডার বটম ইউজ করি, বর্ডার বটম 5px সলিড ব্ল্যাক, তো এই হলো আমার বর্ডার আছে। এখন আমি যদি এখানে এটার হাইট বাড়ায় দিই, এখন আমি যদি এটার এখানে হাইট বাড়ায় দিই, তাহলে হচ্ছে আমার মেইন ডিপটা কিন্তু এখানে বাড়তেছে। আমি যদি দেখাই যে আমার স্প্যান ট্যাগটার কিন্তু উইথ বাড়তে মানে হাইটটা বাড়তেছে, যার কারণে যেহেতু এগুলা ব্ল্যাঙ্ক আমরা দেখতে পারতেছি যে ব্ল্যাঙ্ক স্পেস, বাট মেইনলি এটা হচ্ছে আমাদের স্প্যান যেই ট্যাগটা আমরা ব্যবহার করছি এখানে, ওই স্প্যান ট্যাগটারই হাইট বাড়াইতেছি। তো এখানে আমরা হাইট বাড়ায় একটা স্পেস ক্রিয়েট করতে পারি, তখন আমরা এখানের স্পেসটাও নিজেদের মতো আমরা কন্ট্রোল করতে পারি। এই জায়গায় মার্জিন বটম দিয়ে এরপর অ্যালাইনমেন্টের ওই ঝামেলাটা আমাদের নিতে হয় না। তো এইভাবেও দিতে পারেন, অথবা চাইলে হচ্ছে সরাসরি ওইটাও ব্যবহার করতে পারেন, যে ওইটার মার্জিন বটম দিয়ে আপনি ওইভাবেও করতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে করেন। তো এটা আমি একটু উইথটা 5 পিক্সেল থেকে কমায় 3-তে আনি, 3 পিক্সেল, অ্যান্ড এখান থেকে 60 থেকে 90-তে নিয়ে যাই, 90
50%। ওকে, তো এখন হচ্ছে হলো আমার হিরো সেকশনের কাজ শুরু। হিরো সেকশন ডিজাইন। তো এখন আমরা হচ্ছে প্রথমে হিরো সেকশনের হাইট অ্যান্ড উইথ সেট করব। তো তার আগে আমরা হিরো সেকশনের মধ্যে এলিমেন্ট আনি। তো আমরা যেহেতু এখানে ডিজাইনের যদি এটা দেখি, তো আমরা এটার দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ভাগ করার মতো আমাদের পজিশন আছে, একটা হচ্ছে হলো আমাদের টেক্সট, আরেকটা হচ্ছে হলো ইমেজ সেকশন। ইমেজটা ছোট, টেক্সটটা যেহেতু বড়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে হলো আমরা 60-40 রেশিও প্রথমে সেট করি। এরপরে হচ্ছে হলো ডিজাইনের উপরে ডিপেন্ড করে আমরা আরও রেশিওটা চেঞ্জ করব, কারণ যেহেতু আমাদের এই প্রিমিয়াম ফন্টের ফাইল নাই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অন্য একটা ফন্ট ইউজ করতেছি। এখন সব ফন্টের সাইজ কিন্তু মিলে না, যার কারণে আমাদের আগে হচ্ছে হলো এখানে দেখতে হবে, তারপরে আমরা ডিসাইড করি। বাট নর্মালি যখন আপনারা প্রজেক্টের কাজ করবেন বা ক্লায়েন্টের কাজ করবেন, তখন হচ্ছে আপনারা ডিজাইন থেকে আপনাদের ফন্ট সাইজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা এখানে এইটার কতটুকু উইথ দিলে আপনার ঠিকভাবে কাজ করবে, বা এটার ফন্ট সাইজ কত হলে নর্মালি কাজ করবে। যেহেতু এটা 70, তো নর্মালি 75 পর্যন্ত মেবি আমার নেওয়া লাগবে। তো আমরা দেখি। তো প্রথমে একটা ডিভ দুইটা, ডিভ ইন্টু 2, একটাকে হচ্ছে হলো আমরা নাম দিব টেক্সট সেকশন, বা লেফট সেকশন দিতে পারেন আপনি, সিএল লেফট সেকশন, লেফট সেকশন। আর আরেকটাকে আমরা নাম দিতেছি রাইট সেকশন, সিএল প্লাস আইজিএসি রাইট সিটিআইওএন সেকশন, রাইট সেকশন। এখন লেফট, এখানে আমার লেফট সেকশনের মধ্যে আছে কি কি, একটা এইচ1, একটা পি, একটা ইনপুট ট্যাগ আছে, মানে ফর্ম ইনপুটের এলিমেন্ট আছে। তো আমরা এখানে একটা এইচ1 অ্যাড করি, একটা পি ট্যাগ অ্যাড করব, এবং একটা হচ্ছে হলো যেহেতু আমার ইনপুট ট্যাগ আছে অ্যান্ড ওইটার সাথে একটা লেভেল আছে, তো দুইটা এলিমেন্টকে আমার যেহেতু পাশাপাশি সাজাতে হবে, এর জন্য আমরা হচ্ছে হলো আরেকটা ডিভ নিব, ডিভ ইনপুট সেকশনের জন্য। এটা নাম দিব ক্লাস ডিভ। যেহেতু এই সেকশন দ্বারা আমরা হচ্ছে হলো এখান থেকে ইউজারের ইমেল নিতেছি, তো ইউজারের মেইল আমরা ইউজার মেইল সেট করি, মেল ইনপুট, মেল ইনপুট সেকশন, মেল ইনপুট সেকশন, মেল ইনপুট সেকশন। যেহেতু আমি ভিএস কোড ইউজ করতেছি, আমার ক্লাস নেম যদি বড় হয় তারপরও প্রবলেম নেই, কারণ আমি হচ্ছে হলো যে আমার এক্সটেনশনের কারণে একটুখানি লিখলেই পুরোটা চলে আসে, যার কারণে আমি আইডেন্টিক্যাল ক্লাস নেমগুলো ইউজ করার ট্রাই করি, যাতে ডিজাইনের সময় আমার ডিজাইনটা আমি দেখলেই বলতে পারি যে এটা কার জন্য ডিজাইন করছি। তো এখানে আমার ট্যাগগুলো আনলাম। তো এখন আমি হচ্ছে হলো ট্যাগের মধ্যে ডকুমেন্ট বা ইনফরমেশনগুলো আনতে হবে। তো এটা আমি সিলেক্ট করে কন্ট্রোল সি, অ্যান্ড এটা হচ্ছে হলো আমি এইচ1 মধ্যে পেস্ট করতে হবে, কন্ট্রোল ভি। সেকেন্ড হচ্ছে আমাদের প্যারাগ্রাফ সেকশন, কন্ট্রোল সি, এটা হচ্ছে হলো প্যারাগ্রাফ সেকশন, কন্ট্রোল ভি। আর এইখানে মেইলের মধ্যে আছে, আচ্ছা এটার একটু আমি বিউটিফাই করে সাজায় নিই, কন্ট্রোল শিফট বি, কই গেল গা, আচ্ছা পি ট্যাগ বেশি দূরে গেছে, এই জায়গা থেকে এইচ1 ট্যাগ আগায় গেছে বেশি। ওকে, তো পি ট্যাগ আছে, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে হলো এখানে এটার জন্য এইখানে হচ্ছে হলো আমাদের ডিভের মধ্যে নিতে হবে একটা ইনপুট, আমরা ইনপুট নিব হচ্ছে হলো ইমেল। তো আমরা ডাইরেক্ট ইনপুট ইমেল, নেম দিতেছি ইউজার ইনপুট, বা ছোট হাতের ইউ ইনপুটই দিই, ইউ আন্ডারস্কোর ইনপুট, না সরি ইনপুট না, ইমেল, ইমেল ইউজার ইমেল, অ্যান্ড আইডিতে, আচ্ছা আইডি যেহেতু আমি এই জায়গায় কাজ করতেছি না, তো আমাদের দরকার নেই। ব্যাকএন্ডের আর একটা লেভেল অ্যাড করতে হবে, লেভেল
লেভেল হচ্ছে হলো ইউজার ইনপুটের জন্য, ইউজার মেলের জন্য। অ্যান্ড লেভেলে আমরা এখানে কি অ্যাড করব সেটা হচ্ছে হলো গেট স্টার্টেড। ওকে, কন্ট্রোল ভি। ওকে, তো আমার এখানে আমার এলিমেন্টগুলো সাজানোর জন্য আমার যেই সব এলিমেন্ট আমি অ্যাড করব ওইগুলো সব নিয়ে আসা হয়েছে। এখন আমি এখানে একটু আমার দেখি আপাতত আউটপুটটা কেমন আছে। ওকে, এইরকম আমরা একটা আউটপুট পাইছি। তো আগে আমি হচ্ছে হলো আমার এলিমেন্টগুলো আর এই পাশে লেফট ডিভের জন্য রাইট সেকশনের জন্য যেহেতু একটা ইমেজ, আমি সরাসরি ইমেজ ট্যাগ ইউজ করতেছি। ইমেজ আইএমজি এসআরসি হচ্ছে হলো রিসোর্স ইলাস্ট্রেশন 1 অল্টার টেক্সট। এখানে আমি বলতেছি হিরো ইমেজ। আচ্ছা, ঠান্ডা লাগলে এটা বন্ধ করে দেন, এসি বন্ধ করে দেন। এমএজি হিরো ইমেজ। হ্যাঁ, আমার ইমেজ আসছে এখানে। তো এখন হচ্ছে হলো আমার সাজানোর পালা। তো সাজানোর জন্য ফার্স্টে আমরা এই জায়গায় ন্যাভ সেকশন মানে হিরো সেকশন কল করি। হিরো সেকশন অ্যান্ড এটার একটা উইথ সেট করি, উইথ 100%। দেন আচ্ছা, উইথ 100% না, আমরা এই জায়গায় ন্যাভ সেকশনের জন্য যতটুকু নিছিলাম আগের ডিজাইনে, ন্যাভ সেকশনের উইথ যতটুকু আমরা নিছিলাম সেম ডিজাইনটা নিব না। আমরা মেবি লাস্ট এসে যেটা আমরা ন্যাভ সেকশন ডিজাইন করছি ওইখানে 90% নিছিলাম, 95% নিছিলাম। তো আমরা 95%ই রাখার ট্রাই করি, কারণ এইখানে আমাদের ডিজাইনগুলো দেখেন এই জায়গায় হিরো সেকশন থেকে শুরু করে সব ডিজাইন একটা হচ্ছে হলো মানে সব টেক্সটগুলো একটা লাইনে শুরু হয়েছে, মানে একটা সেম ডিজাইন প্যাটার্নের মানে জায়গা থেকে শুরু হয়েছে। তো সেই জন্য আমরা অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য 95%-এর থেকে শুরু করছিলাম। এখন এইখানে আমরা প্যাডিং ইউজ করি নাই কেন, একটা প্রশ্ন আসতেই পারে যে এইখানে তো আমরা সরাসরি প্যাডিং ইউজ করলেই হতো, তাহলে আমরা এত হিসাব করা লাগতো না। তো আমি যদি এই জায়গায় 5% প্যাডিং অ্যাড করি তাহলে আমার এই জায়গায় 95% থেকে যে 100% থেকে যেই 5% আমি উইথ বাদ রাখছিলাম, তো এইখানে যদি আমি আবার 5% প্যাডিং অ্যাড করি তাহলে আমার টোটাল 100%ই হয়ে যাবে। মানে প্যাডিং তো আমাদের বর্ডারের মধ্যে থেকে যেহেতু আসে, তো সেই ক্ষেত্রে আমি যদি প্যাডিং অ্যাড করি নর্মাল এরিয়ার সাথে তাহলে প্যাডিং প্লাস নর্মাল এরিয়া তখন আমার পুরা হচ্ছে হলো এটা হবে। তার মানে ওই জায়গায় 95% হচ্ছে হলো আমার এরিয়া আর 5% প্যাডিং, মানে টোটাল 100%ই হয়ে যাবে। তো যার কারণে আমরা প্যাডিং ইউজ করতেছি না, আমরা এইখান থেকে আমাদের প্রত্যেকটা সেকশনের উইথই আমরা সেট করতেছি 95% করে, যাতে আমাদের ওই এরিয়াটাও না বাড়ে আর আমরা স্পেসটাও ঠিকভাবে মেনটেন করতে পারি। তো সেই জন্য আমি এইখানে হচ্ছে হলো উইথ 95%ই রাখতেছি, 95%। আচ্ছা, পার্সেন্ট অলরেডি আছে। অ্যান্ড হাইট আমরা হচ্ছে হলো 100 VH সেট করি, 100 হাইট 100 LVH। তো আমাদের উইথ অ্যান্ড হাইট আমরা পাইলাম। 100 VH হওয়ার কারণে আমার ন্যাভ বারটা চলে গেল, এইখানে আমার ডিজাইনটা একদম এক্স্যাক্ট পজিশনে ডিসপ্লেতে থাকে। তো এখন হচ্ছে হলো আমার দুইটা সাইড ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দুইটার পাশাপাশি নিতে হবে, ডিসপ্লে ফ্লেক্স। এখন আমার দেখেন টেক্সট আর ইমেজ দুইটা পাশাপাশি চলে আসছে, এই পাশে ইমেজ চলে আসছে আর এই পাশে আমার টেক্সট চলে আসছে। ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম, সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার। তো আমার টেক্সট অ্যান্ড ইমেজ সেন্টারেও চলে আসছে। এখন আমি হচ্ছে হলো দুইটার উইথ অ্যালোকেশন করব। ফার্স্টে হচ্ছে হলো আমার লেফট সেকশন এর আমি উইথ দিলাম
60%। আর এরপরে আমার রাইট সেকশন, এর আমার উইথ দিতে হবে 40%, বাকি 40%, ও সরি, উইথ 40%, 40%। তো এখানে আমি যদি দেখি আমার উইথ অ্যালোকেশন, আচ্ছা আমরা যেহেতু কালার অ্যাড করি নাই, তো আমরা এই জায়গা থেকে সিলেক্টর ইউজ করে দেখি যে কতটুকু, হ্যাঁ এই জায়গায় এই রেশিওতে আমরা রাখছি। তো যেহেতু রেশিও এরকম হয়েছে, মোটামুটি আমার মধ্যে ঠিক আছে। এখন আপনাদের কি মনে হয় ঠিক আছে ডিজাইন অনুসারে? আমাদের এটা হচ্ছে হলো আমাদের ডিজাইন, আর এই হচ্ছে হলো আমরা উইথ অ্যালোকেশন করছি। এই পাশে হচ্ছে হলো আমার টেক্সটের জন্য, এটা হচ্ছে হলো আমার ইমেজের জন্য। ওকে, তো এখন আমরা এটারে হচ্ছে আগে সাজাই। এখন সাজানোর জন্য লেফট সেকশন প্রথমে আমরা কাজ করি, হাইট 100%, কারণ আমার যতটুকু হাইট দিছে টোটালটা ইউজ করব আমি। এরপরে ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন, কলাম, align item, align item, align item start, justify content, center। ওকে, তো আমার এটার অ্যালাইনমেন্ট ঠিক হলো। এখন আমার হচ্ছে হলো প্রথমে H1 নিয়ে কাজ। তো লেফট সেকশন, আচ্ছা আমি প্রথম থেকে কল করি, এটা হচ্ছে হলো আমার হিরো সেকশনের আন্ডারে। তো হিরো সেকশন লেফট সেকশন H1, সরি H1। তো আমি এই জায়গায় ফন্ট সাইজ, ফার্স্ট এই ফন্ট সাইজ, নর্মালি আমরা 70 পিক্সেল দেখছি, তো আমরা 70 px ইউজ করি আগে, px। তো এখানে লাইন ব্রেক আছে, অ্যানালাইজ অ্যান্ড বিজনেস, এই জায়গায় অ্যান্ড বিজনেস। তো তারপরও আচ্ছা আমরা এক কাজ করি, আগে ম্যানুয়ালি অটোমেটিকলি যেহেতু আমাদের ব্রেকটা এরকম আসতেছে না, আমরা এখানে একটা করে বিআর ট্যাগ অ্যাড করি, যেটা লাইন ব্রেকের জন্য হেল্প করবে, বিআর। অ্যান্ড দেন এটার পরে বিজনেসের পরে আরেকটা, এইখানে একটা বিআর। এখন আমরা দেখি ঠিক আছে। ওকে, এরপরে আমরা হচ্ছে আমাদের পি ট্যাগের ফন্ট সাইজ কত এটা দেখি একটু। ফন্ট সাইজ হচ্ছে 18, মানে 20 পিক্সেল ইউজ করি। তাহলে আমরা পি ট্যাগের জন্য ইউজ, আচ্ছা এটার নিচে আমরা মার্জিন বটম ইউজ করি, এমবি মার্জিন বটম। আপাতত আমরা 10 px ইউজ করি। দেন আমরা নেক্সটে আমরা আরও বাড়ায় ডিজাইন দেখি। আচ্ছা, তো এইখানে আমরা আরেকটা জিনিস দেখি, নর্মালি আমরা যখন এইখানে ইন্সপেক্ট ইউজ করি, এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করে দেখতে পারি যে কোন ডিজাইনটা কীরকম হলে ভালো দেখায় বা আমার আই প্লিজিং মনে হয়। যেমন এইখানে আমি দেখতেছি যে এটার সাথে এটার ধরেন মার্জিন প্যাডিং কতখানি, মার্জিন বটম দিলে আমার হচ্ছে হলো ডিজাইনটা সুন্দর হবে, বা আমি আরেকটু ফন্ট সাইজ বাড়াইলে ডিজাইনটা কেমন দেখাবে। তো এই জায়গা থেকে করতে পারতেছি। তো আমার কাছে ফাইনাল যে আউটপুটটা আসতেছে, আমি কি করতেছি এইখান থেকে দেখে মনে রাখতেছি, অথবা কপি করে এরপর নিয়ে ডিজাইনের মধ্যে পেস্ট করতেছি।
তাই তো। কিন্তু ডেভ টুলের আসলে ব্যবহারটা কিন্তু এরকম না। ডেভ টুলে আমরা যেই আউটপুটগুলো মানে যে এডিটগুলো করি এগুলো আমরা হচ্ছে হলো আমাদের ডিজাইনে সরাসরি সেভ করতে পারি। কিভাবে? তো এইগুলোর জন্য আমাদের একটা এক্সটেনশনের দরকার হয়। আচ্ছা, নর্মালি তো আমরা আউটপুট দেখি লাইভ সার্ভার দিয়ে। তো এই জায়গায় আমাদের আরেকটা এক্সটেনশন আছে, প্রিভিউ অন ওয়েব সার্ভার, এই নামে একটা এক্সটেনশন আছে। আমরা যদি এইটাকে, এই যে আমি এটা যদি ইনস্টল করেন, এখানে আপনারা হচ্ছে হলো দুইটা আরও অপশন বেশি পাবেন। এই যে ভিএস কোড প্রিভিউ সার্ভার লঞ্চ অন ব্রাউজার, আর আরেকটা হচ্ছে হলো ভিএস কোড প্রিভিউ সার্ভার লঞ্চ অন প্রিভিউ অন সাইড প্যানেল। তো প্রিভিউ অন সাইড প্যানেল দিলে আপনার আউটপুটটা ভিএস কোডের মধ্যেই দেখাবে। তো এইটাতে আমাদের হচ্ছে আমরা ওই বেনিফিটটা পাইতেছি না। তো এটা আমরা লঞ্চ অন ব্রাউজারে দিব। তো এটা যদি ক্লিক করি, আমার এখানে এই যে ব্রাউজার সিঙ্ক কানেক্টেড নামে একটা অপশন আসে। আপনি যদি আমি এটা লোড দিই, এই যে ব্রাউজার সিঙ্ক কানেক্টেড লেখা ওঠে। বাট আমি ভিএস কোড নর্মালি যখন লাইভ সার্ভার ইউজ করি তখন কিন্তু আমার এটা আসে না। তো এইটা আসার পরে এখন আমার কাজ হচ্ছে এখান থেকে ইন্সপেক্টে যাওয়া। তো যাওয়ার পরে এই জায়গায় আমার HTML এর ফাইলও তো দেখাইতেছে, দেখতেছেন। তো আমরা এখন এখানে সোর্সে যাব। সোর্সে যাওয়ার পরে আমার এইখানে যত ফাইল আছে এই ফাইলগুলো আমরা হচ্ছে হলো আচ্ছা ওয়ার্ক স্পেসে যাই আগে। আচ্ছা, এই ওয়ার্ক স্পেসে আসবো। এখানে দেখবো যে আমাদের কী কী ফোল্ডার আছে। যদি ফোল্ডার থাকে অলরেডি কোনো, তাহলে এটা রিমুভ করে দেব। আর যদি না থাকে তাহলে আমাদের যেই মেইন ফোল্ডারটা, অর্থাৎ আমরা এইটা তো আজকে ধরেন প্রজেক্ট ফোল্ডারে কাজ করতেছি না এখানে 4010। তো এটা হচ্ছে হলো আমাদের মেইন ফোল্ডার, প্রজেক্ট ফোল্ডার। এটার মধ্যে আমাদের এই রিসোর্স ফাইল, index.html, style.css সব আছে না। তো এই মেইন ফোল্ডারটাকে আমি এখানে ধরা এরপরে ড্র্যাগ করে নিয়ে আমার হচ্ছে হলো এই যে এই ব্রাউজারের মধ্যে ওয়ার্ক স্পেসে ড্রপ করব। তো ড্রপ করার পরে এখানে আমার একটা মানে এটা আমি অ্যালাউ করতেছি কি না এখানে আসার জন্য, এটা আমি অ্যালাউ করে দিব। তো এই জায়গায় দেখব যে style.css নামে যে ফাইলটা আছে এটা এই জায়গায় গ্রিন কালারে জ্বলতেছে, মানে এই জায়গায় একটা গ্রিন লাইট দেখা যাইতেছে। তার মানে আমার এই style.css এই জায়গা থেকে সিলেক্ট হয়েছে অ্যান্ড আমার ব্রাউজারের সাথে কানেক্টেড হয়েছে ডেভ টুলের সাথে। তো এখন মজাটা দেখেন এখানে যে আমরা নর্মালি ধরেন আমার এই জায়গায় 70 পিক্সেল ফন্ট সাইজ আছে। তো আমি এটারে চেক করতেছি যে আমি 75-এ নিলে কীরকম আউটপুট আমি দেখতে পাবো। এখন এটা তো এখানে আমার ওয়ার্ক স্পেসে আছে, আমি এলিমেন্টে যাই অ্যান্ড আমার সিএসএস এর ফোল্ডারটা আবার ওপেন করি, মানে সিএসএস এর যেটা। তো এখন এখান থেকে আমি হচ্ছে হলো আমার এইটারে আমি হচ্ছে হলো সিলেক্ট করলাম। তো আমার বেসিক আউটপুট মানে আমি ভিএস কোড থেকে কিন্তু এই 70 পিক্সেল আর 10 পিক্সেল দিয়েছি। তো আমি এই জায়গায় মার্জিন বটনটা আর একটু বাড়াই, এই জায়গা থেকে স্ক্রল করে 15 পিক্সেল পর্যন্ত নেই বা 20 পিক্সেল পর্যন্ত নেই। এখন আমি যদি ভিএস কোডে যাই, এই যে আমার মার্জিন বটন 20 পিক্সেল সেভ হয়ে গেছে। এখন আমি যদি এখানে কোনো টেক্সট, শ্যাডো বা যে কোনো ইফেক্ট যদি আমি এডিট করি, তাহলে আর আমার ওইটা ওইখান থেকে মনে করে বা কপি করে এখানে না পেস্ট করার দরকার হবে না। আমি যেই চেঞ্জগুলো করব ডাইরেক্ট আমার ভিএস কোডে অটোমেটিকলি প্রজেক্টের মধ্যে চেঞ্জগুলো সেভ হয়ে যাবে। তো আমার অনেকগুলা মানে বারবার ওই কপি পেস্ট করা বা হচ্ছে হলো কোডগুলো এই করার ঝামেলা থেকে আমি বেঁচে গেলাম। আর প্রিভিউগুলা বা এডিটগুলো আমরা সহজে করতে পারি, কারণ নর্মালি যখন শ্যাডো এডিট করি, শ্যাডো এডিট করা বা হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড ব্লার করা, এই জিনিসগুলো কিন্তু ব্রাউজারের মানে ভিএস কোডে করার চেয়ে সরাসরি ব্রাউজারে প্রিভিউ দেখে করলে আরও বেশি ইফেক্টিভ হয় আর মানে সুন্দরভাবে করা যায়। যেমন আমি শ্যাডো কতটুকু ডিস্টেন্স নিতে চাই, ব্লার করতে চাই বা কতটুকু ডার্ক করতে চাই, ওই বিষয়গুলো হচ্ছে হলো ব্রাউজারে মানে ভিএস কোড এডিটরের চেয়ে ব্রাউজার থেকে দেখা সাথে সাথে এই প্রিভিউ দেখা যদি আমি করতে পারি তাহলে সহজে আরও সুন্দরভাবে করতে পারি। তো সেই কারণে আমরা এই জায়গা থেকে এটা কানেক্টেড করে নিলে আমি যেই চেঞ্জগুলো করব বা ফাইনাল আউটপুট যেটা আমি সেভ করব অটোমেটিকলি আমার ভিএস কোডের প্রজেক্টে সেটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি মার্জিন আউটপুট করলাম, এরপরে আমি এটার ফন্ট সাইজ বাড়ায়ও দেখতে, আচ্ছা এখান থেকে এটার ফন্ট সাইজ বাড়ায় দেখি, হ্যাঁ এটাও সুন্দর, ওকে চলে, ঠিক আছে। তো এই যে 77 পিক্সেল সেট হয়েছে, আমি এটারে 77 না 75 করি অ্যান্ড ফন্ট উইথ চেঞ্জ করা যায় কিনা দেখি।
এফ ফন্ট ওয়েট 300, নর্মালি তো 400 থাকে, এটা আমি 300-তে সেট করি। এটা কি, হ্যাঁ আচ্ছা 300-তে বেশি চিকন হয়ে গেছে, আমি 400-তে নিয়ে দিই। ঠিক আছে, হ্যাঁ এটা চলে, মোটামুটি কাছাকাছি একটা আউটপুট পাইছি। তো এটা আমরা ইউজ করি। আর তাহলে আমরা ফন্ট ফ্যামিলিও আর একটু বাড়াইতে হবে, তবে 75-এর জায়গায় 80 পর্যন্ত নিতে পারি। 80, হ্যাঁ পারফেক্ট। এখন আমরা সেম এটা আমরা হচ্ছিল পি ট্যাগের জন্য করব। তো এখন আমাদের পি ট্যাগ হিরো সেকশন, তারপরে লেফট সেকশন, এরপরে হচ্ছিল আমাদের পি ট্যাগের মধ্যে আমরা প্রথমে ফন্ট সাইজ এফএস ফন্ট সাইজ 20px, এরপরে ফন্ট উইথ fw ফন্ট উইথ 400 বা ওকে 400, অ্যান্ড মার্জিন বটম mb 20 পিক্সেল, 20 না যেহেতু এটা হচ্ছে হলো ইসের সাথে, তো আমরা এই জায়গায় 40 পিক্সেল ইউজ করি, এরপরে প্রিভিউ থেকে চেঞ্জ করে নিব দরকার হলে। তো এটা আমরা হচ্ছে হলো আউটপুটে পাইছি। তো এইখান থেকে আমি এ সেকশনের জন্য আরেকটু মনে হয় ফন্ট সাইজটা, আচ্ছা এখানে মার্কেটিংয়ের এইখানে একটা লাইন ব্রেক আছে, তো আমি এইখানে মার্কেটিং বিআর a better rhythm to manage your, and এটা আসলে সাকসিডের পর্যন্ত, তো আমার এটা আর একটু বাড়াইতে হবে। আমি তাহলে এই জায়গায় কাজ করি, এ সেকশনের জন্য ফন্ট উইথটা 300 রাখি, 300। আচ্ছা এটা এইভাবে এডিট করতে পারবো না, 300 রাখি, অ্যান্ড মার্জিন ফন্ট সাইজটা বাড়াই, হ্যাঁ এটা ঠিক আছে, 25 নেই, 25 ওকে, 25 পিক্সেল 300। আর এই জায়গা থেকে আমি হচ্ছে ফন্ট কালারও এডিট করি, ফন্ট কালার এখান থেকে কিন্তু আপনি কোডও লিখতে পারবেন। তো আমি কালার চলো পুরো ব্ল্যাক, তো #000 ওকে। তো হ্যাঁ ঠিক আছে, তো এইভাবে আমার পি ট্যাগটাও আমি ডিজাইন করলাম। এখন হচ্ছে হলো আমার এই যে ইনপুটটা, তো এইখানে আমার এই যে কালারগুলো সব চলে আসছে, কালার ফন্ট উইথ 300। তো এখন হচ্ছে হলো ইনপুট ফিল্ড, তো এটাতে আমরা ইউজার ইমেল ডিজাইন ডিজাইন, তো এইখানে আমি মেল ইনপুট সেকশন, তো এটাতে আমি হচ্ছে হলো সেট করি উইথ আগে, উইথ ডিটিএইচ উইথ 100% নেই, দেন আমরা হচ্ছে হলো দরকার হলে চেঞ্জ করবো হাইট। আচ্ছা হাইটটা আমি এই জায়গা থেকে ডিজাইন থেকে দেখি, আমার মেইন এটার হাইট কত, উইথ হচ্ছে হলো 361 পিক্সেল, হাইট হচ্ছে 52, তো আমি 70 রাখি, এর থেকে এটারে 70 পিক্সেল 70px সেট করি।
আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই যাতে আমি বুঝি যে আমার এরিয়া কতটুকু, পরে রিমুভ করে দিব। লাইট কালার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার, আউটপুট। ওকে, তো এখন মেইন আমার ইনপুটের মেইল সেকশন, মেইল ইনপুট সেকশন। তারপরে এটার মধ্যে হচ্ছে আমি সরাসরি ইনপুট টাইপ নিয়ে, যেহেতু ইনপুটের WIDTH উইথ কত সেট করতে পারি? আচ্ছা, এটার উইথ হচ্ছে 360 পিক্সেল, 360 পিক্সেল, 360 px। এরপরে এর হাইট হচ্ছে 52, তো আমি এই জায়গায় 55 রাউন্ড ফিগারে সেট করি, 55 px। তো এখানে আমি যদি আউটপুটটা দেখি যে আমার আউটপুট কি আসছে, 55 বেশি হয়ে গেছে। না, ঠিকই তো আছে। ওকে, সমস্যা নেই। আর এরপরে হচ্ছে গেট স্টার্টেড। এটা বাটন হিসাবে, যে এটা কি বাটন হিসাবে অ্যাড করছি? আচ্ছা, এটা বাটন মেনলি। তো বাটন যেহেতু, তো আমার এখানে HTML একটু অ্যাড করতে হবে। কি অন হয়েছে? আচ্ছা, এটা লেবেল না, তো এটা যেহেতু লেবেল না, আমার এখানে বাটন অ্যাড করতে হবে, BUTTU বাটন। এন্ড এটা হবে হচ্ছে গেট স্টার্টেড। তো ইনপুট হাইট সেট করছি, উইথ সেট করছি, আর কি কি আছে এখানে। তো ইনপুটের ব্যাকগ্রাউন্ড কালার ফুল হোয়াইট দিছে, তো আমার এখানে অফ হোয়াইট কালারটা ব্যাকগ্রাউন্ডে ন্যাপ সেকশনের জন্য ইউজ করতে, ন্যাপ না সরি, ব্যাকগ্রাউন্ডের জন্য এটা। আচ্ছা, এটা হচ্ছে কালার F0 কপি টু ক্লিপবোর্ড। ঠিক আছে, এটাই এখানে পেস্ট করি, কন্ট্রোল V। F0 এটা কোন জায়গায়? আচ্ছা, যাই হোক, আছে কোন এক জায়গায়। তো এটা যদি হয়, আচ্ছা একটু ব্লু কালারের, দেন আমি এই জায়গার থেকে বর্ডার সরাই দিতে হবে, বর্ডার নান। আর এটার ব্যাকগ্রাউন্ড কালার কি সেট করছে সেটা দেখতে হবে একটু। আচ্ছা, এটা হচ্ছে পুরো সাদা, F5F। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কাজ করব কি বর্ডার নান করে দেব। হ্যাঁ, বর্ডার নাই কোনো, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে ইনপুট সেকশন, মেল ইনপুট, আচ্ছা বর্ডার নান BGC, ব্যাকগ্রাউন্ড কালার FFF, এটারে আরো বাড়াই দিলাম। ওকে, তা এখন যদি আউটপুট দেখি, ঠিক আছে, বোঝা যায়। ওকে, যায় যতটুকু। অ্যান্ড এখন হচ্ছে ফোকাস। তো এখন এই জায়গায় আমরা তো আউটলাইন নান করে দিলাম, মানে বর্ডার সরাই দিলাম, কিন্তু আমি যখন এখানে কার্সর রাখি তখনও কিন্তু এই বর্ডারটা আসে। তো এইটা আমি চাইলে সরাই দিতে পারি, বা না সরাইলেও সমস্যা নেই, বাট আমি দেখাই দিই কীভাবে এটা এডিট করতে হয় আর কি, এডিটের জন্য। তো এটা হচ্ছে আমরা নর্মালি কি করি, যখন কার্সর রাখি তখন এটারে কিন্তু আমরা বলি কি হোভার।
যদি আমরা কোনো অ্যানিমেশন বা এডিট করতে চাই। তো কিন্তু ইনপুট ফিল্ডের ক্ষেত্রে এটা হোভার হবে না, তখন এইটাকে আমরা বলি হচ্ছে হলো ফোকাস। মানে আপনি একটা জিনিস হোভার আর ফোকাসের মধ্যে ডিফারেন্ট হচ্ছে কার্সর যখন আপনি একটা জিনিসের উপরে রাখছেন, আপনি ক্লিক করেন নাই, তখন যেই এডিটটা হয় ওইটা হচ্ছে হলো হোভার। বাট আপনি ওইটাতে ক্লিক করার পরে আপনি যতক্ষণ ওইটা ক্লিক করে রাখছেন বা হচ্ছে হলো ওইটাতে কাজ করতেছেন বা কোনো কিছু করতেছেন, সেটা হচ্ছে হলো ফোকাস। ধরেন আপনি হোম মেনুতে আপনার মেনু সেকশনের মধ্যে আপনি হোম মেনুর উপরে ক্লিক করছেন, আপনি যতক্ষণ হোম মেনুর উপরে থাকবেন, মানে হোম মেনুতে থাকবেন বা হোম পেজে থাকবেন, ওইটা যদি আপনি মার্ক করে রাখতে চান তখন ওইটা আপনি এডিট করবেন ফোকাস হিসাবে। বাট আপনি যখন শুধুমাত্র ক্লিক করার জন্য কার্সর নিছেন, ক্লিক করার পরে আবার সরায় নিছেন, এর মধ্যে যেই অ্যানিমেশনটা হবে, ধরেন একটু বড় হইলো, একটু চেঞ্জ হইলো, সেইটাকে আমরা বলি হচ্ছে হোভার। তো আপনি হোভার আর ফোকাসের মধ্যে ডিফারেন্সটা তো বুঝতে পারছেন আপনারা, যে ফোকাস হচ্ছে যেটা আমি যতক্ষণ কাজ করব ততক্ষণ পর্যন্ত ওইটার চেঞ্জটা ফিক্সড, বাট হোভার হচ্ছে শুধুমাত্র আমি কার্সরটা নিছি তখনই এই এডিটটা হবে, আমি ক্লিক করি বা না করি। তো আমার যেহেতু ইনপুট ফিল্ড, আমি যতক্ষণ পর্যন্ত ইনপুট দিব ততক্ষণ পর্যন্ত চেঞ্জটা থাকবে, সেই ক্ষেত্রে আমি এটারে ফোকাস হিসাবে নিতেছি। তো তো এই জায়গায় আমি যদি একটা কার্সর রাখি তাহলে এখানে ফোকাস 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 এটারে আমরা এখন কিন্তু আর আমার বর্ডার নাই, তখন এটারে আমরা বলবো আউটলাইন না। এখন যদি আমি আমার আউটপুটে যাই আর এই যে কার্সর রাখি, আমার কার্সর রাখার পরও কিন্তু আমার বর্ডারটা আর আসতেছে না। তো এটারে আমরা আরও অ্যানিমেশনের এডিট দিতে পারি কীরকমভাবে, আপনি বললেন যে এটারে হচ্ছে আপনি তো ফার্স্টে এটার উইথ দিলেন হচ্ছে হলো 360 পিক্সেল না, এটারে আমি হচ্ছে হলো উইথ দিলাম শুধুমাত্র 10 পিক্সেল অ্যান্ড এইখানে আমি ফোকাসের পরে দিলাম হচ্ছে হলো উইথ WIDTH উইথ 360 পিক্সেল 360 px অ্যান্ড এখানে আমি হচ্ছে হলো স্মুথ অ্যানিমেশনের জন্য ট্রানজিশন ইফেক্ট অ্যাড করলাম অল 1.5s। এখন যদি আমি এইখানে যাই, আচ্ছা তো ধরেন আমি এই অ্যানিমেশনটা কিন্তু সবাই মোটামুটি কম বেশি সব জায়গায় দেখছেন যে সার্চের যেই অপশনটা এটা হাইট থাকে, এরপর আপনি যখন এখানে ক্লিক করেন বা এইখানে একটা আইকন থাকে, আইকন অ্যাড করা থাকে, তো আমার যেহেতু আইকন নাই সেই কারণে এটা ছোট, আমি যদি একটু বাড়ায় দিই, মানে আইকনের জায়গাটা আমি এখানে যদি একটু রাখি, আইকন বলতে এখানে 10 পিক্সেলের জায়গায় হচ্ছে হলো 50 পিক্সেল আমি সেট করি, 50 পিক্সেল। তো এর মধ্যে ধরেন আমি একটা আইকন যদি অ্যাড করে দিই, নর্মালি বাটনে যেভাবে আইকন অ্যাড করি ওইভাবেই আইকন অ্যাড করি এখানে। তো এখানে আমার আইকনটা আছে, আমি যখন আইকনের উপরে ক্লিক করতেছি এটা এই যে মানে এটার ওই সার্চ অপশনটুকু রিভিল হইতেছে। তো এইভাবে হচ্ছে হলো আমরা অ্যানিমেশন করি এই ইনপুট ফিল্ডের, যে কোনো ইনপুট ফিল্ড বলেন, সার্চ ফিল্ড বলেন, এগুলার অ্যানিমেশন করি আমরা। তো আমার যেহেতু এখানে অ্যানিমেশনের দরকার নেই, তো আমি এটা রিমুভ করে দিই, নর্মাল যেরকম ছিল। আচ্ছা কন্ট্রোল জেড ঠিক আছে। তো এই জায়গায় আমি আউটলাইন থাকা দরকার, কারণ একেবারে আউটলাইন না থাকলে প্রবলেম, তো আমি আউটলাইনটা রাখলাম এখানে। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, ওকে ঠিক আছে। তো আমার এখন হচ্ছে হলো বাটনের কাজ করতে হবে। তো বাটনের জন্য হচ্ছে আমি এটারে 50 পিক্সেলে নিয়ে আসি, কারণ আমার কাছে মনে হইতেছে যে এটা 50 পিক্সেল। আর এইখানে আমি একটু কাজ করব, যেহেতু আমার টেক্সট অ্যাড করতে হবে, তো আমি এখানে প্লেস হোল্ডার অ্যাড করব।
তো প্লেস হোল্ডারের কাজ তো জানেননি, আমার ইনপুট ফিল্ডে কি আমি দিতে চাইতেছি সেটা। তো এখানে আমি হচ্ছে ইন্টারিয়র ইমেল, তো আমি এখানে বলতেছি যে ইন্টারিয়র ইমেল, ENTERYOR ইমেল, ইন্টারিয়র ইমেল। অ্যান্ড এখানে আমি হচ্ছে হলো ফন্ট সাইজ দিতেছি 18 পিক্সেল, FS 20 পিক্সেল সেট করি, PX। এরপরে মার্জিন লেফট ইউজ করব, আচ্ছা প্যাডিং লেফট ইউজ করি, PL প্যাডিং লেফট 10 PX। তো এখন যদি আমি আমার আউটপুটে যাই, তো এই জায়গায় আমার ইন্টার টেক্সট 10 পিক্সেল ঠিক আছে। আচ্ছা এইটা 10 পিক্সেলে হবে না, আর একটু বাড়ায় দিয়ে 20 পিক্সেল সেট করি, 20 পিক্সেল। তো এখানে আমার স্পেসটা বাড়ছে, ঠিক আছে। তো এখন এখান থেকে আমি যদি দেখি ইন্টারিয়র ইমেল, এটার ফন্ট সাইজ ঠিক আছে, বাট ফন্ট কালারটা আর একটু ডার্ক দরকার। তো আমি এই জায়গায় কালার অ্যাড করি, COLR কালার ফুল ব্ল্যাক, তাও হয় না। আচ্ছা যাক, যা হয়েছে আমরা পাইছি। বাট ফন্ট সাইজ 22, ঠিক আছে। তো এখন হচ্ছে হলো আমার বাটন সেকশন, বাটন নিয়ে কাজ। তো বাটনের জন্য আমার মেইল সেকশন, মেল ইনপুট সেকশন, এরপরে এটার উপরে বাটন, BUTT বাটন। তো বাটনের হাইট উইথ সেট দেখি, আগে হাইট উইথ লিখি, এখানে হাইট WIDTH উইথ, দেন আমার ডিজাইনের মধ্যে হাইট কত আর উইথ কত চেক করে আসি। এখানে গেট স্টার্টেড 144 হচ্ছে হলো উইথ, আর 52 হচ্ছে হাইট। তার মানে আমি হাইটটা আমার উপরেরটা এই জায়গায় 50 হাইট দিছি, তো আমি হাইট 50 রাখতে হবে, 50 PX। আর উইথটা দেই হচ্ছে হলো এখানে কত দেখলাম 144, তো আমি 45 সেট করি, অন 45 PX। এখন আমার আউটপুটটা দেখি, গেট স্টার্টেড ঠিক আছে বুঝলাম, বাট প্রবলেম হচ্ছে যে আমার এখানে একটু স্পেস আছে, এটা চেঞ্জ করতে হবে। বর্ডার নান, AORDER NONE নান, margin left ML -1, inspect, আচ্ছা PX আচ্ছা হ্যাঁ হয়েছে, মার্জিন 1 -1 PX -5 PX। আর হচ্ছে হলো মার্জিন টপ, মার্জিন টপ -1 PX। আচ্ছা মার্জিন টপ কাজ করতেছে না কেন, ওকে প্রবলেম নাই। তো আমি এটার উইথটা কি বাড়ায় দেখব, না উইথ তো 40 ঠিক আছে, 40 হাইট বাড়াইতে হবে। আচ্ছা হাইট বাড়াইলে হয়, বাট প্রবলেম হচ্ছে যে আচ্ছা 55ই থাকুক, সমস্যা নেই, অত ক্ষুদ্র ক্ষুদ্র চেঞ্জ বোঝা যাবে না।
ঠিক আছে, তো আমাদের মার্জিন টপ লাগতেছে না, বাটন ঠিক আছে। তো এখন আমি বাটনের টেক্সট ফন্ট সাইজ 22px bg ফন্ট সাইজ ফন্ট কালার ওকে। তো এখন আউটপুটটা দেখি। ঠিক আছে, তো আমি আমার ব্যাকগ্রাউন্ড কালার উপরে যেটা ছিল এটা আমি, আচ্ছা এখান থেকে আগে ব্যাকগ্রাউন্ড কালারটা পরে রিমুভ করি। আগে এখানে আসি, স্পেকটা আসি, অ্যান্ড আমার ডিভের কাজ করি। ডিভ হচ্ছে মেল ডিভ, হাইট চেঞ্জ করতে কমাইতে হবে, হাইট চেঞ্জ করি, এটা থাকলো এই পর্যন্ত। তারপরে উইথ কমাই, আচ্ছা 60 পর্যন্ত থাকলো, উইথ 60, হাইট 56 পর্যন্ত। আর এটার দরকার নেই। অ্যান্ড আমি এখানে একটা ওভারফ্লো ফ্লো হিডেন ডান। তো এই হচ্ছে হলো আমার ইনপুট ফিল্ডও ডিজাইন করা কমপ্লিট। তো এখানে আমি জানি কি কমেন্ট করছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা এটা উপরে করছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা রিমুভ করে দিই, দরকার নাই। আচ্ছা এই আমার লেফট সেকশন ডিজাইন কমপ্লিট। তো এখন আমার রাইট সেকশন অলরেডি শেপে চলে আসছে। এরপর আমরা যদি ডিজাইন করতে চাই একটা হাইট উইথ দিয়ে করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের তেমন তো কিছু করার নেই। রাইট সেকশনের উইথ সেট করছি, হাইট 100% দিতে হবে, হাইট 100%। তো এটার ইমেজ উপরের দিকে চলে গেছে, তো এটা ফিক্স করার জন্য আমি ডিসপ্লে ফ্লেক্স align item center, justify content center, and সেই সাথে আমার এখানে, আচ্ছা এটা থাকলো এরকমই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আর আমার কিছু দরকার নেই। এখন আপনি যদি ইমেজ ট্যাগের মধ্যে একটু হোভার ইফেক্ট করতে চান করতে পারেন। আচ্ছা 5:13 যেহেতু বাস, আচ্ছা আজকে আমরা আরেকটা জিনিস দেখি, সিজিএস অ্যানিমেশন দেখি। তো আচ্ছা এখানে আমরা হচ্ছে হলো ইমেজটাতে একটা উইথ সেট করি আগে, জিএস রাইট সেকশন, IMG, তো এই জায়গায় উইথ হচ্ছে 80%, না 90% 95%। হ্যাঁ, তো এই আমার ডিজাইন কমপ্লিট। তো এখন এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে কিনা? বুঝতে পারছেন সব? ওকে, তো এখন এই জায়গায় আমি হোভার ইফেক্ট অ্যাড করতে পারি। যদি আমার কার্সর অ্যাড করি, হোভার ইফেক্ট যদি অ্যাড করি, তাহলে আমি যদি ইমেজের উপরে কার্সর নেই, তাহলে আমার ইমেজে অ্যানিমেশন হয় বা একটা ইফেক্ট আমরা দেখি। তো এইটারে আমরা বলি নর্মাল হোভার অ্যানিমেশন, মানে হোভার ইফেক্ট বলি। বাট সিএসএস অ্যানিমেশন হচ্ছে হলো এমন একটা অ্যানিমেশন যেটা আমার ইন্টারেকশন ছাড়া ওয়েবসাইট যখন লোড নিবে সরাসরি নিজে থেকেই অ্যানিমেটেড হইতে থাকবে। তো এর জন্য আমাদের হচ্ছে অ্যানিমেশন তৈরি করার জন্য দুইটা পার্ট আছে। ফার্স্ট পার্ট হচ্ছে হলো অ্যানিমেশন তৈরি করা, দেন সেকেন্ড পার্ট হচ্ছে আমার
অ্যানিমেশন ডিক্লারেশন করা। তো সিএসএস অ্যানিমেশন ক্রিয়েশন, তো প্রথমে আমার অ্যানিমেশনের জন্য আমার এই কি ফ্রেম দিয়ে অ্যানিমেশন তৈরি করতে হবে। তারপরে আমি এইখান থেকে এই ইফেক্টগুলো দিয়ে মানে এই ভ্যালুগুলো চেঞ্জ করে আমি অ্যানিমেশনটা তৈরি করব। তো প্রথম মানে এই অ্যাপ্লাই করব। তো প্রথমে অ্যানিমেশন ক্রিয়েশন, তো এইখানে আমি আসি, আচ্ছা ইম্পোর্টের নিচেই তৈরি করি। প্রথমে আমি অ্যানিমেশন তৈরি করি, তো এর জন্য আমার প্রথমে কি ফ্রেম কল করতে হবে, @keyFrame। এখন অ্যানিমেশন তৈরির ক্ষেত্রে আমার প্রথমে অ্যানিমেশনের একটা নাম দিতে হবে। তো আমি এটা দিলাম যে ব্রিথ, BREATH, ব্রিথ। তো ব্রিথ দিলাম। এরপরে হলো আমি এখন অ্যানিমেশনের দুইটা স্টেজ থাকে, একটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ আর আরেকটা হলো ফাইনাল স্টেজ। অর্থাৎ আমি যদি এইখানে দেখি আমার এই যে এই ছবিটা এটা আছে বর্তমানে ইনিশিয়াল স্টেজে, মানে স্টার্টিং স্টেজ যেটাকে আমরা বলি। এরপরে অ্যানিমেট হওয়ার পরে এটার ডেস্টিনেশন কি হবে, মানে আপনি এটার ডান দিক থেকে বাম দিকে মুভ করান, ছোট থেকে বড় করেন, যেইটাই করেন, কিন্তু এটার একটা ডেস্টিনেশন আছে যে আমি অ্যানিমেট হয়ে ওই পর্যায়ে যাব বা ওই জায়গাটাতে যাব। তো প্রথম পর্যায়ে আমরা দুইটা পার্টে অ্যানিমেশনটা কমপ্লিট করি। একটা হচ্ছে টু, অর্থাৎ আমরা অ্যানিমেশনটা কোন জায়গা থেকে শুরু করতেছি। তো টু আমি বলতেছি যে ধরেন এটার স্কেল ইফেক্ট হবে 1/1, মানে যেটা আছে ওইটাই। সরি, এটা হবে টু না, ফার্স্ট হবে ফ্রম, ফর্ম না ফ্রম, আচ্ছা FROM, ফ্রম। তো ওই যে এটা শুরু হবে কোন জায়গার থেকে, আমি বললাম যে যেইটা সাইজ আছে, স্কেল আছে, স্কেল এইখান থেকেই শুরু হবে। মানে আমার যে হাইট অ্যান্ড উইথ, নর্মালি আমরা স্কেল ইফেক্টের কাজ তো জানি যে হাইট অ্যান্ড উইথ থাকে তার সাথে এখানে আমরা যত ভ্যালু দেই ওটা গুণ করে। তো আমি বললাম এক গুণ করতে, মানে যেটা ইনিশিয়াল সাইজ আছে ওইটাই থাকতে। আর যাবে এটা কার কাছে, 1.5 থেকে এখানে 1.5, তার মানে যেই ইনিশিয়াল সাইজটা আছে বা যেখান থেকে শুরু হবে এইখান থেকে এই 1.5 গুণ পর্যন্ত বড় হবে। তো ঠিক আছে, আমি এটার এখন ইফেক্টটা অ্যাড করবো ইমেজ সেকশনের মধ্যে। তো এইখানে আমি এর বলতেছি যে হ্যাঁ উইথ 95% এটা। তো এখন আমি এখানে এটার জন্য অ্যানিমেশন দিতেছি। তো আমি এখানে প্রথমে আমার অ্যানিমেশন নেম, তো নেম আমি দিছি কি ব্রিথ, BREATH, ব্রিথ, স্পেলিং ঠিক আছে, BREATH, হ্যাঁ ব্রিথ। তো আমি অ্যানিমেশন নেম দিলাম ব্রিথ। এরপরে অ্যানিমেশন ডিউরেশন, মানে আমার অ্যানিমেশনটা কতটুকু সময় হবে, অ্যানিমেশন ডিউরেশন আমি বললাম যে এটা হবে 1.5 সেকেন্ড ধরে পুরো অ্যানিমেশনটা হবে। এখন আমি যদি এখানে আমার আউটপুটটা দেখি, তো আমার এই যে আমি যখন ওয়েবসাইটটা লোড দিতেছি তখন আমার এই অ্যানিমেশনটা হইতেছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে বারবার অ্যানিমেশনটা একবার হয়ে কিন্তু বন্ধ হয়ে যেতেছে। তো এটার আমার দরকার কি, বারবার রিপিটেটিভভাবে করতে থাকা। তো এর জন্য আমাদের এখানে একটা প্রপার্টি ইউজ করতে হবে, এটা অ্যানিমেশন ইরিটেশন কাউন্ট, হ্যাঁ এটা। তো আমি এটারে বলে দেবো এটা ইনফিনিটি, মানে এটা যতক্ষণ আছে আমার ওয়েবসাইট ততক্ষণ এটা চলতেই থাকবে। তো এই যে আমার এইখানে এখন এই অ্যানিমেশনটা বড় হইতে থাকবে। তো যেহেতু আমার ইমেজটা অনেক বড় হয়ে যেতেছে তার কারণে এখানে একটা স্ক্রল বার আসতেছে। তো আমি কি করলাম, এখান থেকে এইটার উইথটা কমায় দিলাম 60% করে, 65 বা
60% নিয়ে আসি। তো এখন যদি আমি আমার অ্যানিমেশনটা দেখি তাহলে এই যে এটা আমার অ্যানিমেশন হইতেছে, বাট এই অ্যানিমেশনটারে যদি আমি আরেকটু স্লো করি 1.5 জায়গায় যদি হচ্ছিল সরাসরি 5 সেকেন্ড দিই, এই অ্যানিমেশনটা কিন্তু সুন্দরভাবে হইতেছে, বড় হইতেছে, বাট যখন রিটার্ন যাইতেছে তখন কিন্তু অ্যানিমেশনটা ওই রকম স্মুথভাবে যাইতেছে না, মানে এটা ন্যাচারালিটি বা হচ্ছে আই প্লিজিং মনে হইতেছে না। তো এটারে আমরা কি করতে পারি? এখন এইখানে টাইম যেটা ছিল আমার অ্যানিমেশন হওয়ার, মানে আমরা একটা অ্যানিমেশন ডিউরেশন দিছিলাম 5 সেকেন্ড, এটা যদি প্রথম 1.5 সেকেন্ড, মানে 5 সেকেন্ডের অর্ধেক হচ্ছে 2.5 সেকেন্ড, তো ফার্স্ট 2.5 সেকেন্ড যদি ছোট থেকে বড় হয় অ্যান্ড পরের 2.5 সেকেন্ড যদি আবার বড় থেকে ছোট হয়, তাহলে কিন্তু আমার অ্যানিমেশনটা স্মুথ হয় না, কারণ এটা বড় হইতেছে বাট ছোট হওয়ার সময় হুট করে ছোট হয়ে যেতেছে। তো সেই জন্য আমরা এইখান থেকে আমাদের যে ডিক্লারেশনের সিস্টেম, এটা যদি একটু চেঞ্জ করে আমরা এখানে পার্সেন্টেজ করি, অর্থাৎ আমার টোটাল টাইমটাকে আমরা 100% ধরি অ্যান্ড 0%, মানে স্টার্টিং হবে হচ্ছে হলো আমার 1.1 থেকে, তারপরে 50%-এ এটা আসবে হচ্ছে হলো 1.5-এ। তো আমি এখানে অর্ধেক টাইমের মধ্যে এটা আসবে হচ্ছে হলো 1.5-এ। এরপরে আবার আমি যখন এটা 100% হবে, মানে আমার অ্যানিমেশনটা, তখন আমি এইটাতে বলতেছি যে তুমি আবার স্কেল হয়ে 1/1, মানে আমার ইনিশিয়াল যে সাইজটা, মানে প্রথমের যেই সাইজটা, ওইটাতে তুমি চলে যাও। তো আমি যদি এখন দেখি, এখন কিন্তু আমার অ্যানিমেশনটা এই যে খুব স্মুথলি কিন্তু চলতেছে, এখন কিন্তু আর সেই হুট করে ছোট হয়ে যাওয়া বা ওই ন্যাচারালিটির যে অভাবটা ছিল ওইটা কিন্তু আর নাই। তো এখন এইখানে আমরা অ্যানিমেশনের মধ্যে আরও কি কি অ্যাড করতে পারি? তো আমি এই জায়গায় ধরেন আরেকটা অ্যাড করলাম হচ্ছে হলো স্কেল রোটেট অন, আচ্ছা রোটেট এখানে হচ্ছে হলো 0 ডিগ্রি ডিইজি। তো রোটেটের ক্ষেত্রে আমরা হচ্ছে হলো নর্মালি ডিগ্রি হিসাবেই তো করি যে কতটুকু রোটেট করবে, তো সেটা আমার এখানে হচ্ছে হলো আমরা ডিইজি দিয়ে ডিফাইন করি। তো আমি এখানে বললাম যে এটা সেকেন্ড 50%-এ ঘুরবে হচ্ছে হলো 180 ডিগ্রি, 180 ডিগ্রি রোটেট 180 ডিগ্রি ডিজি, অ্যান্ড ফাইনালে এটা ঘুরবে হচ্ছে হলো আরও 360 ডিইজি, সরি রোটেট 180 দিই, 360 দিলে বেশি হয়ে যাবে, ডিইজি। তো এখন যদি আমি অ্যানিমেশনটা দেখি, এটা চিরতেছে, আচ্ছা এটারে আমি আবার 180 থেকে 0-তে নিয়ে আসি, তাহলে রিটার্নে 100-এ যায়, এটা 0-তে ফিরে আসবে। আচ্ছা, তো 180-তে গেলে এই জায়গায় আমার এটা এখানে আটকে আছে, তার মানে আমার এটারে 360 ইউজ করতে হবে, 360, তার মানে এটা 360 যদি ঘুরে তাহলে হ্যাঁ এই তো আবার এটা ফ্রি। আচ্ছা, তো অ্যানিমেশন এটা এইখানে 0 ডিগ্রি হবেই না, এই 360 ফাইনালি হবে, মানে আমার ফাইনাল কন্ট্রোল এক্স, এখন হচ্ছে হলো আমি কমপ্লিট একটা রোটেশন ইফেক্ট পাবো। হ্যাঁ, এই যে এখন আমার ইফেক্ট একদম 100% কমপ্লিট হয়েছে, তার মানে একবারে 360 ঘোরার পর তো 0% যেখানে ছিল ওইখানে ইনিশিয়াল স্টেজে আবার ফেরত চলে আসে, তো ওইটা 0 ডিগ্রি দেওয়ার আর দরকার নেই। তো ফাইনাল স্টেজে আমি একবারে 360-তে বসাই দিলেই আমার অ্যানিমেশনটা কমপ্লিট হবে। এরপরে এইটারে আমি হচ্ছে হলো লেফট রাইটও করতে পারি, তো সেটার জন্য আমার হচ্ছে হলো আবার পজিশন মুভ করতে হবে, তো এই কারণে ডিজাইনের মধ্যে যেহেতু, তো আমরা এটা করলাম না, বাট নর্মালি আমরা হচ্ছে হলো এটারে করতে পারি। তো এই হচ্ছে হলো আমাদের অ্যানিমেশন। তো আমরা একটা অ্যানিমেশনের দুইটা পার্ট দেখতে পারি, প্রথম পার্টে হচ্ছে অ্যানিমেশন তৈরি করা, আর সেকেন্ড পার্টটা হচ্ছে হলো আমরা যেটাতে অ্যানিমেশন অ্যাপ্লাই করব সেখানে আমার অ্যানিমেশনটা অ্যাপ্লাই করা, ডিফাইন করা। তো এখানে ডিফাইন করার জন্য আমার দুইটা ভ্যারিয়েবল মাস্ট বি দরকার, একটা হচ্ছে হলো অ্যানিমেশন নেম
আর আরেকটা হচ্ছে হলো অ্যানিমেশন ডিউরেশন। এখন এই ডিউরেশনটা ডিপেন্ড করে আপনি কতগুলা মুভমেন্ট এখানে অ্যাড করছেন। এখন আপনি এই জায়গায় যদি আমরা আরেকটু অ্যানিমেটেড কোনো অপশন দেখতে চাই, তো আমরা প্রজেক্টের এই ফাইলটা চান, নতুন একটা ফাইল ক্রিয়েট করি, ফোল্ডার, এটার উপর নাম দিলাম অ্যানিমেশন, TION অ্যানিমেশন। তো এইখানে আমি হচ্ছে হলো index.html style.css তো HTML এর মধ্যে আমি হচ্ছে হলো HTML এর মধ্যে হেডার পার্টের হেডার তো হেড পার বডি পার্টের মধ্যে আমি হচ্ছে হলো জাস্ট একটা ডিভ নিব, div ডট কন্টেইনার, আর এখানে লিঙ্ক CSS লিঙ্ক করি, style.css CSS এর মধ্যে আমার বডি উইথ 100% হাইট হচ্ছে হলো 100 VH display align center justify content center। কি স্টুডেন্ট চলে আসছে ওনার ক্লাস কয়টা? ও আচ্ছা। তো বডি ট্যাগ নিলাম আমরা ডিভটার জন্য, আমরা ডিভটারে জাস্ট একটা স্কোয়ার শেপ দিব, তো সেই জন্য আমরা এটারে তেমন কোনো দিব না, তো জাস্ট ডিভ, আচ্ছা ডিভই দেই, আমার অন্য কোনো এলিমেন্ট তো নাই, ক্লাসের দরকার নেই এখানে। ডিভের মধ্যে আমরা হচ্ছে হলো উইথ সেট করব, উইথ 500 px, হাইট 500 px, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে হলো বিজি, দরকার নেই। তো এখন আমরা একটা অ্যানিমেশন ক্রিয়েট করব, যেইটা দিয়ে হচ্ছে হলো আমরা @media screen সরি কি ফ্রেম এটার আমি বললাম কালারাইজার, COLORIZER কালারাইজার। অ্যান্ড এইখানে আমি হচ্ছে হলো ডিফাইন, এখন এটারে আমি এখানে ডিফাইন করি, তো সরি অ্যানিমেশন নেম কালারাইজার, অ্যানিমেশন ডিউরেশন হচ্ছে আমি দিলাম যে 10 সেকেন্ড, 10 সেকেন্ড না 5 সেকেন্ড দিয়ে দেখি, 5 সেকেন্ড। আর অ্যানিমেশন ইরিটেশন কাউন্ট অ্যানিমেশন ইরিটেশন কাউন্ট ইনফিনিট। তো এখন এখানে আমি অ্যানিমেশনটা তৈরি করব হচ্ছে কিসের উপরে, ব্যাকগ্রাউন্ড কালারের উপরে। তো আমি এখানে 0% ডিফাইন করলাম, 5% 0% যখন হবে, আচ্ছা 0% ডিফাইন করতে হবে, তো 0%
তো আমি তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার বললাম বিজি, ব্যাকগ্রাউন্ড কালার বললাম যে অ্যাকোয়া, তারপরে 10%-এ আমি আবার বললাম যে এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে হলো বিজি কালার ব্রাউন। 20%-এ বিজি ব্যাকগ্রাউন্ড কালার আনলাম আমরা ব্লুতে। তো আমি 30%-ও একটা কালার সেট করি, 30% বিজি ব্লু। প্যালেট থেকে আমরা চেঞ্জ করি তো এইখানে, আচ্ছা এটার আমরা আউটপুটটা দিইনি, তো ওপেন উইথ লাইভ সার্ভার। তো এইখানে এটার কালার চেঞ্জ হইতেছে, তো কালার চেঞ্জ হয়ে ইনিশিয়াল কালারও আমরা একটা পাইতেছি 0-তে যেটা ছিল। তো এখন এইখানে আমি যদি চাই যে ধরেন একই সময় আমার এটার মধ্যে হচ্ছিল সেম দুইটা প্রপার্টি যদি অ্যাপ্লাই করতে চাই, ধরেন আমরা যখন ট্রানজিশন ইফেক্ট ইউজ করি, নর্মালি ট্রান্সফর্ম যখন ব্যবহার করি আমরা ট্রান্সফর্ম আমরা যে রোটেট স্কেল ব্যবহার করি এগুলা মেইনলি হচ্ছে হলো এই ট্রান্সফর্মেরই সাব কি বলে এটা সাব প্রপার্টি বা চাইল্ড প্রপার্টি। তো যখন আমরা ট্রান্সফর্ম ইউজ করি যে ট্রান্সফর্ম রোটেড অন 8 বা 360 ডিগ্রি, 360 ডিগ্রি, তো এইখানে হচ্ছে হলো একটা নির্দিষ্ট সময় পরে ফার্স্টে আমরা হচ্ছে হলো যখন আমার অ্যানিমেশনটা কালার চেঞ্জ করবে, এটা অনেক দ্রুত হয়ে যেতেছে, এটারে 5 সেকেন্ড থেকে আমরা এটারে 10 সেকেন্ড বানাই দিই, 10 সেকেন্ড, অ্যান্ড এটার 20 থেকে আমি এটারে 50-তে নিয়ে যাই, 50, এটা হচ্ছে হলো 60-তে রাখি। তো এখন আমার হচ্ছে হলো একটা টাইম, ফার্স্টে একটা টাইম ডিউরেশনের মধ্যে কালারটা দুইটা কালার চেঞ্জ হবে। টাইম গ্যাপটা কই, এটা আমি তাহলে 70-তে নিয়ে যাই, এটার পরে 80-তে থাকলো 80, আর এইখানে আমি হচ্ছে হলো 20%-এর জন্য 20% BGC। আচ্ছা, তো এইখানে এখন আমি রোটেটের সাথে যদি আমি স্কেল ইফেক্ট অ্যাড করি একটা, তো স্কেল ইফেক্ট অ্যাড করার জন্য হয় আমার এইভাবে বাইরে থেকে অ্যাড করতে হবে 1.5, বাট এইভাবে কাজ করে কিনা, আচ্ছা করতেছে। তার মানে আপনার যদি দুইটা ট্রান্সফর্ম ইফেক্ট বা দুইটা সেম ইফেক্ট অ্যাড করতে চান, অনেক সময় কাজ করে না দুইটা একসাথে জাভাস্ক্রিপ্টের, যখন আমরা অ্যানিমেশনটারে সহ জাভাস্ক্রিপ্টে ফাইল নেই তখন এই দুইটা সেম হওয়ার কারণে, যেহেতু দুইটাই ট্রান্সফর্মের, কারণ আমরা মেইনলি স্কেল যদি ইউজ করতে চাই স্কেলও কিন্তু আমরা এইভাবে ট্রান্সফর্মের চাইল্ড হিসাবে ইউজ করি, কিন্তু শর্টকাটের কারণে বর্তমানে অ্যাডভান্স যে আপডেট যেই সিএসএস বা সাস সিস্টেম, তার কারণে হচ্ছে হলো আমরা এইভাবে স্কেল ইফেক্ট বাইরে সরাসরি ইউজ করতে পারি, বাট নর্মালি এর আগে হচ্ছে হলো আমাদের ট্রান্সফর্ম দিয়ে তারপরে ইউজ করতে হতো। তো সেই জন্য আমরা এর আগে কি করতাম, তখন হচ্ছে হলো একই সাথে যদি দুইটা আমার স্কেল মানে ইফেক্ট যদি ইউজ করতে হতো, একটা রোটেট অ্যান্ড একটা স্কেল, তখন আমরা কি করতাম কন্ট্রোল, এটার আমরা হচ্ছে হলো 70%-এ নিছি, তো 70-র পরে 71%-এ আমরা নতুন একটা এই জায়গায় কি পয়েন্ট খুলতাম বা কি ফ্রেম খুলতাম, সেটারে আমরা 71%, দেন এইখানে আমরা হচ্ছে হলো আমাদের ওই স্কেল ইফেক্টটা ট্রান্সফর্ম স্কেল ইফেক্টটা দিতাম, অর্থাৎ
ট্রান্সফর্ম, তারপরে আচ্ছা এইভাবে তো হবে না, এটাতে স্কেল তখন আমরা 1.5 দিতাম। তো তখন এইভাবে আমরা ইউজ করতাম, বাট এখন অ্যাডভান্স বা যে আপডেট সিএসএস সার্চ সিস্টেম, তার কারণে এই রোটেট পরে স্কেল এই ইফেক্টগুলো বাইরে এখন আমরা এই ট্রান্সফর্মের চাইল্ড ছাড়াও সরাসরি ব্যবহার করতে পারি, যার কারণে বাট প্রবলেম হচ্ছে যে কিছু ব্রাউজার আছে যেমন ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, যেগুলো এখন আর আপডেট হয় না, মানে ভার্সনগুলো কাজ করে না। যেগুলো আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার বেসড, যেমন মাইক্রোসফট এজ, এই টাইপের ব্রাউজারগুলো এখনও ওই সাপোর্ট করে না, মানে সরাসরি রোটেট সাপোর্ট করে না। তো এইটার জন্য অনেক সময় আমাদের ওয়েবকিট সিস্টেম ইউজ করতে হয়। আপনি যদি ওয়েবকিট বা সুডো ক্লাস ইউজ না করতে চান, তাহলে আপনি এইভাবে ওল্ড সিস্টেমে ইউজ করতে পারেন ট্রান্সফর্ম, বাট সেই ক্ষেত্রে আপনি সরাসরি ব্যবহার করবেন, আপনি যে ধরেন 71% ইউজ করবেন। আর এটা শুধুমাত্র আমার অ্যানিমেশনের ক্ষেত্রেই, তো আপনাদের একসাথে দুইটা অ্যানিমেশন তৈরি করার তেমন যদি দরকার না হয় তাহলে তো আপনি করবেন না, বাট এরকম অ্যানিমেশন খুব একটা দরকার হয়ও না। তো তারপরও যদি আর কি ইফেক্টের জন্য আপনি অ্যাড করতে চান, যেমন আপনার পোর্টফোলিওতে আপনার ইমেজের জন্য বা একটা আই ক্যাচি কোনো একটা নিজের থেকে ডিজাইন যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রে তখন আপনি অ্যাপ্লাই করতে পারেন। বাট জানানোর জন্য আর কি, শেখার জন্য আমরা দেখে রাখলাম যে দুইভাবেই আমরা করতে পারি, এখন যেটা আপনি অ্যাপ্লাই করেন। তো প্রশ্ন থাকলে করেন, কোনো কিছু জানার থাকলে বা কোনো জায়গা দিয়ে না বুঝলে। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিও দেখেন, নেক্সট ক্লাসে আপনারা প্রবলেম নিয়ে আসেন, আমি সলভ করে দেবো। আর যদি